হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুটা হয় একটা কাপলের ইন্টিমেসি সিন দেখিয়ে। এরপর আবার কিছু মাস আগের সিন দেখানো হয়। আমরা পার্টিতে একটা মেকআপ পরা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল জিও। কিছুক্ষণ পর সেখানে ইয়ারলিন নামের একটা ছেলের এন্ট্রি হয়। জিও তাকে দেখে ভাবতে থাকে, এই ছেলেটি আমাদের ক্যাপিটালের জন্য বেস্ট হবে। আমি ব্যাটেল শিখবো, সে খুব ভালো একজন মিলিটারি। পার্টিতে মিস্টার মুকি ইয়ারলিনের সাথে তার মেয়ে মিয়ার বিয়ের ব্যাপারে কথা বলছিল, কিন্তু ইয়ারলিন জানায় এই বিয়ে আমার দাদু অ্যারেঞ্জ করেছিল, কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এরপর ইয়ারলিন সেখান থেকে চলে যায়। মিয়ার মা তখন বলে, এখন আমরা যে প্ল্যান করেছিলাম সেটাই করতে হবে। এরপর মিয়া জিওর কাছে গিয়ে তার মেকআপটা খুলে ফেলে আর একটি সার্ভেন্টকে বলে জিওকে চেক করে দেখতে। মিয়া এবং জিও দেখতে একই রকম ছিল। মিয়া জিওকে আজে বাজে কথা বলতে থাকে, কারণ সে ছেলেদের খুব সহজেই সিডিউস করতে পারত, কিন্তু জিও সেখানে কিছুই বলে না। এরপর কয়েক বছর আগের সিন দেখানো হয়। মিয়ার মা জিওর মাকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কিভাবে হয় ওর সাথে অ্যাফেয়ার করার। জিওর মা ব্যাপারটি অনেক এক্সপ্লেন করতে চাইলেও তাকে কোনো সুযোগ দেওয়া হয় না। মিয়ার মা তখন তার সৈন্যদের নির্দেশ দেয় জিওর মাকে মেরে ফেলার জন্য। ছোট জিও অনেক চেষ্টা করেও তার মাকে বাঁচাতে পারে না। এরপর আবার সিন শিফট হয় বর্তমানে। মিয়া জিওকে বলে, আমি যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে। তুমি যদি আমার কথা অমান্য করো, তবে তোমার অবস্থাও তোমার মায়ের মতোই হবে। জিও চুপচাপ তার কথা মেনে নেয় আর ভাবতে থাকে, ফাইনালি এখন আমার রিভেঞ্জ নেওয়ার সময় এসে গেছে। এরপর জিও লুকিয়ে লুকিয়ে একটি রুমে ঢোকে। তখনই ইয়ারলিন তাকে ধরে ফেলে এবং তার পরিচয় জানতে চায়, কিন্তু জিও তার এই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায়। সকালে উঠে ইয়ারলিন ভাবতে থাকে, আজ আমার কোনো ইনসোমিনিয়া হয়নি, অনেকদিন পর আমি এত ভালোভাবে ঘুমালাম। এরপর সে দেখতে পায় তার পাশে জিও শুয়ে আছে। তখন সে তাড়াহুড়ো করে উঠে পড়ে এবং জিয়াকে প্রশ্ন করে, কাল রাতে তুমি আমাকে কি মেডিসিন দিয়েছিলে? এ কথা বলে ইয়ারলিন গত রাতের কথা ভাবতে থাকে। ইয়ারলিন জিওকে মিয়া মনে করে এবং ভাবে, চেহারা এখন সেম হলেও তাদের পার্সোনালিটি অনেক আলাদা। তখন সেখানে মিয়ার মা চলে আসে আর বলে, এটা কি হয়ে গেল? আসলে এই সব কিছুই ছিল মিয়ার ফ্যামিলির সাজানো প্ল্যান। ইয়ারলিন বলে, আপনাদের সাহস কিভাবে হলো গত রাতে আমাকে মেডিসিন দেওয়ার? তখন সেখানে ইয়ারলিনের গ্র্যান্ডপা চলে আসে আর বলে, যেহেতু এরকম একটি ঘটনা ঘটে গেছে, তাই এখন তোমার মিয়াকে বিয়ে করতে হবে। ইয়ারলিন তখন ভাবে, যেহেতু মেয়েটির জন্য আমার ইনসোমিনিয়া ঠিক হয়ে গেছে, তার মানে সে এতটাও খারাপ না। এরপর সে তার দাদুকে সবকিছু অ্যারেঞ্জ করতে বলে সেখান থেকে চলে যায়। তারপর মিয়া জিওর মতো গেট আপ করে সেখানে আসে এবং তাকে বলতে থাকে, তোমার ভেতরে তো নিশ্চয়ই কিছু আছে, যাতে করে তুমি ছেলেদের খুব সহজেই সিডিউস করে ফেলতে পারো। জিও তখন বলে, তুমি কি আমাকে জেলাস করছো? এ কথা শুনে মিয়া জিওর গলা চেপে ধরে এবং তাকে একটি থাপ্পড় দেয়। মিয়া বলে, আমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি আমার অভিনয় চালিয়ে যাবে। জিও তখন মনে মনে ভাবতে থাকে, খেলা অলরেডি শুরু হয়ে গেছে, এখন আমি আমার মায়ের মৃত্যুর রিভেঞ্জ নিতে পারবো। কিছুক্ষণ পর মিয়া এবং ইয়ারলিনের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। ইয়ারলিন মিয়াকে দেখে ভাবতে থাকে, গত রাতের সাথে আজ তার কোনো মিল খুঁজে কেন পাচ্ছি না, কিন্তু সে এ ব্যাপারে তাকে কিছুই বলে না। তখন সেখানে মেকআপ পরে জিও খাবার সার্ভ করার জন্য আসে। হঠাৎ করে সে পড়ে যেতে যায়। তখন ইয়ারলিন তাকে ধরে ফেলে। ইয়ারলিনের কাছে তখন জিওর পারফিউমের স্মেল খুবই পরিচিত মনে হয়। মিয়া জিওকে একটি থাপ্পড় দিয়ে বলে, তুমি কি আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিলে? ইয়ারলিন তখন মিয়াকে থামিয়ে বলে, আমি কখনো এক্সপেক্ট করিনি তোমার পার্সোনালিটি এরকম হবে। মিয়া বলে, আমি ভেবেছিলাম এর জন্য আমাদের এঙ্গেজমেন্ট পার্টি খারাপ হয়ে যাবে, এজন্যই তার সাথে এমন আচরণ করে ফেলেছি।
এরপর জিও সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই ইয়ারলিন তাকে থামিয়ে বলে, তুমি এই নেকাব পরে আছো কেন? আমি তোমার মুখ দেখতে চাই। মিয়া তখন ইয়ারলিনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ারলিন তার কোনো কথা না শুনে নেকাবটি খুলে ফেলে। মিয়া এতে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় জিওর মুখে একটি বড় লাল দাগ রয়েছে, এজন্য ইয়ারলিন তাকে চিনতে পারে না। এরপর মিয়া ওকে সেখান থেকে নিয়ে যায়। মিয়া মেকআপ রুমে গিয়ে বিয়ের জন্য সাজতে শুরু করে। তখনই তার মুখে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয় এবং পুরো মুখটাই লাল হতে শুরু করে। সে ভাবতে থাকে কেন তার মুখে এরকম হচ্ছে। সে জিওকে এর জন্য দায়ী করে। তখন সেখানে মিয়ার মা আসে এবং এই সমস্যার সমাধান করার জন্য জিয়াকে বলে, মিয়ার পরিবর্তে তুমি বিয়ের জন্য রেডি হও। জিয়া মনে মনে খুবই খুশি হয় এবং ওয়েডিং ড্রেস পরে রেডি হয়ে যায়। জিওকে ওয়েডিং ড্রেসে দেখে ইয়ারলিনের আবারও সেই রাতের মতো ফিল হতে থাকে। দূর থেকে জিওকে দেখে মিয়ার খুবই রাগ হচ্ছিল এবং সে ভাবে আজ এখানে আমার থাকার কথা ছিল। এবার তুমি দেখবে আমি কি কি করতে পারি। এরপর সব নিয়ম মেনে জিও আর ইয়ারলিনের বিয়েটা হয়ে যায়, কিন্তু মিয়া এসব কিছুতেই মেনে নিতে পারছিল না। বিয়ের রাতে মিয়া জিওকে বলে, তুমি মনে করো না সত্যি সত্যি ইয়ারলিনের সাথে তোমার বিয়ে হয়েছে। তুমি তো শুধুমাত্র আমার পোষা কুকুরের মতো কাজ করছো। যদি আমি সুস্থ থাকতাম তবে এসবের কোনো প্রয়োজনই হতো না। তুমি কি করেছো যে ইয়ারলিন তোমার প্রতি এতটা অবসেসড হয়ে গেছে? জিও এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর মিয়া জিওর হাত থেকে ওয়েডিং রিংটা জোর করে খুলে ফেলতে চায়, কিন্তু জিও সেটা দিতে রাজি হয় না। তখন সেখানে ইয়ারলিন চলে আসে। তাকে দেখে মিয়া দ্রুত সেখান থেকে দূরে সরে যায়। জিও ইয়ারলিনকে বলে, আমার একটু প্রবলেম হয়েছে, এজন্যই দাসী আমাকে সাহায্য করছে। ইয়ারলিন তখন দাসী রূপে থাকা মিয়ার কাছে গিয়ে বলে, তোমার কেন মনে হচ্ছে এঙ্গেজমেন্টের দিন মিয়া যে পারফিউম লাগিয়েছিল তুমিও সেটাই লাগিয়েছ? জিও তখন বলে, আসলে আমরা দুজন একসাথে বড় হয়েছি, আমাদের দুজনের সবকিছু প্রায় সেম, এজন্য তোমার এমনটা মনে হচ্ছে। এরপর জিও সবাইকে নির্দেশ দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য। তখন ইয়ারলিনের অনেক পুরনো একজন সার্ভেন্ট তার সার্ভেন্টকে নির্দেশ দেয়, মাস্টারের ওয়েডিং এর সময় রুলস ভাঙার জন্য দাসী রূপে থাকা মিয়াকে শাস্তি দাও। গার্ড তখন মিয়াকে আটক করে, কিন্তু জিও তাদেরকে থামিয়ে বলে এসবের কোনো প্রয়োজন নেই। তখন আবারও ইয়ারলিনের মেয়ের তাকে নির্দেশ দেয়, জিওর সামনে নীল ডাউন হয়ে ক্ষমা চাও। মিয়া তখন তার নির্দেশ মতোই জিওর কাছে ক্ষমা চায়। এরপর মেয়েড মিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই রুম থেকে বেরিয়ে গেলে জিয়া ইয়ারলিনকে বলে, কমান্ডার সাহেব, আমি আপনার ড্রেস চেঞ্জ করতে হেল্প করছি। ইয়ারলিন তখন তাকে কমান্ডার বলতে নিষেধ করে এবং কিস করতে শুরু করে। এরপর আবারও তাদের দুজনের ইন্টিমেসি সিন দেখানো হয়, যা সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। অন্যদিকে মিয়াকে দেখানো হয় যে শাস্তিস্বরূপ সারা রাত ধরে ঘরের বাইরে নীল ডাউন হয়ে বসেছিল। সে খুবই রেগে গিয়ে জিয়াকে অভিশাপ দিচ্ছিল। সকালে ইয়ারলিন জিওর দিকে তাকিয়ে ভাবতে থাকে সে পাশে থাকলে তার কত সুন্দর ঘুম হয়। জিও তখন ঘুমের মধ্যে বলে ওঠে, মা আমায় ছেড়ে যেও না, এই লোকগুলো আমাকে ভীষণ মারবে। ইয়ারলিন তখন তাকে সামলে নেয় এবং প্রশ্ন করে, তুমি স্বপ্নের মধ্যে এসব কেন বলছিলে? তোমার মা বাবা কি তোমাকে ভালোভাবে ট্রিট করে না? জিও তখন বলে, আমার বাবা মা আমাকে খুবই ভালোবাসে, কিন্তু আমি স্বপ্নের মাঝে অন্য একজনকে দেখছিলাম। এরপর ইয়ারলিন তাকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে সে বলতে শুরু করে, অনেক আগে একজন ধনী বিজনেসম্যান ছিল, যার মেয়ে একজন গরিব ছেলের প্রেমে পড়ে যায়। বিজনেসম্যান তার মেয়েকে খুবই ভালোবাসতো, এজন্য তার মেয়ের কথা মতো তাকে সেই ছেলের সাথেই বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর গরিব ছেলেটি তার ওয়াইফ এবং বিজনেসম্যানকে মেরে ফেলে, এমনকি সে নিজের মেয়েকেও চাকর বানিয়ে রাখে। আসলে সে নিজের বাবা মায়ের কথাই বলছিল। ইয়ারলিন তখন বলে, এই গল্পটা কিছুটা একজন ফার্মার এবং সাপের গল্পের মতো ছিল। জিও তখন বলে, এই ঘটনাটা আসলে আমার দাসীর, এজন্যই আমি তাকে এত ভালো মতো ট্রিট করি। দয়া করে তুমিও তাকে খারাপভাবে ট্রিট করবে না। ইয়ারলিন জিওর এরকম মন মানসিকতা দেখে তার উপর অনেক খুশি হয়
পরের সিনে দেখানো হয় জিয়া ইয়ারলিনের ড্রেস ঠিক করে দিচ্ছে। মিয়া তার পাশেই দাঁড়িয়ে আছে। জিও আর ইয়ারলিনের মধ্যে বন্ডিং দেখে মিয়ার মনে মনে অনেক রাগ হচ্ছিল এবং সে ভাবছিল জিয়ার এত সাহস দিয়ে সে আমার সাথে ইয়ারলিনের সাথে ফ্ল্যাট করছে। তখন সেখানে একজন সোল্ডার এসে ইয়ারলিনকে খবর দেয় কিছু ডাকাত সবকিছু লুট করে নিয়ে গেছে। ইয়ারলিন তখন ভাবতে থাকে ডাকাতগুলো খুবই চালাক, তাদেরকে কিভাবে ধরা যায়। জিও তখন তাদেরকে ডাকাতগুলোকে ধরার জন্য একটি সুন্দর আইডিয়া দেয়। ইয়ারলিনের এটি পছন্দ হয় এবং জিওকে বলে, যদি তোমার এই আইডিয়া অনুসরণ করে আমি একজনকেও ধরতে পারি, তবে এর মাধ্যমে আমরা অনেক বড় একটি গ্যাংকে ধরে ফেলতে পারবো। সে জিওর চুল সামনে থেকে সরিয়ে দিয়ে বলে, তোমার আরো কি কি গুণ আছে আমি তো এখনো বুঝে উঠতেই পারছি না। এরপর সে সোল্ডারকে জিওর প্ল্যান মতোই কাজ করতে বলে এবং জিওকে একটি কিস করে সেখান থেকে চলে যায়। এসব দেখে মিয়া খুবই রেগে যায় এবং ইয়ারলিন সেখান থেকে চলে যাওয়ার পরই মিয়া জিওকে থাপ্পড় দিতে যায়। কিন্তু জিও তখন মিয়ার হাতটা ধরে ফেলে এবং বলে, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? কাল এখানে একটি পার্টি হবে, সেখানে অনেক মেয়ে আসবে। তোমার হাজবেন্ড যেন অন্য মেয়ের কাছে না যায়, এজন্য আমি এসব করছি। ওকে ফাইন, তুমি যদি এটা না চাও তাহলে আমি করব না। এখন তুমি ভেবে দেখো কি করবে। এরপর সে চলে যায়। মিয়া মনে মনে ভাবতে থাকে, আমি শুধু একবার সুস্থ হই এবং এই মেয়েটিকে তখন আমি মেরেই ফেলবো। এরপর আবার রোজিও দাসীর ড্রেস পরে ফেলে। তখন সে খাবার নিয়ে যাচ্ছিল, তখন তার কাছ থেকে একটি লকেট পড়ে যায়। ইয়ারলিনের মেয়ের সেটি দেখতে পায় এবং তার মনে পড়ে এই লকেটের অর্ধেক অংশ সে ইয়ারলিনের দাদুর কাছে দেখেছে। তারপর সে লকেটটি ইয়ারলিনের দাদুর কাছে নিয়ে যায়। দাদু এটি দেখে মেয়েটকে নির্দেশ দেয় জিও অর্থাৎ দাসীকে ডেকে আনার জন্য। এদিকে জিও তার লকেটটি খুঁজছিল। তখন সেখানে মিয়া এসে জিওকে কিছু ড্রেস দিয়ে বলে, এগুলো পরে ইয়ারলিনকে সিডিউস করো। সে আরো বলে সেই সময় মিয়া তাদের খাটের নিচে লুকিয়ে থাকবে, কিন্তু জিয়া এতে রাজি হয় না। তখন মিয়া জিওর গলা চেপে ধরে বলে, আমি সেদিন সারা রাত তোমার রুমের সামনে দাঁড়িয়ে থেকে সব শুনেছি। এখন আমি যা বলবো তুমি তাই করবে। কোনো উপায় না পেয়ে জিও এতে রাজি হয়। এরপর ইয়ারলিন বাড়ি ফিরে এলে মিয়া ঠিক জিওর মতো করে তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু ইয়ারলিন এতে সিডিউস না হয়ে তাকে সে ডাকাতগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। মিয়া তখন তাদেরকে মেরে ফেলতে বলে। ইয়ারলিন তার এমন উদ্ভট কথা শুনে খুবই অবাক হয়ে যায়। আবারও তার জিও অর্থাৎ মিয়াকে অচেনা মনে হয়। এরপর মিয়া ইয়ারলিনকে কিস করতে শুরু করে, কিন্তু ইয়ারলিন তাকে সরিয়ে দিয়ে বলে, তোমার স্মেল আমার কাছে অনেক অন্যরকম লাগছে। মিয়া তখন বলে, এটা তো সেই পারফিউম যেটা তুমি পছন্দ করো। এরপর দেখা যায় জিও তাদের বেডের নিচ থেকে সবকিছু দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। এসব দেখে সে বেরিয়ে এসে ইয়ারলিনের পিছনে দাঁড়িয়ে মিয়াকে ইশারা করে বলে, তুমি এখান থেকে যাও, আমি ব্যাপারটা দেখছি। এরপর জিও ইয়ারলিনের কাছে গিয়ে তার চোখটা বেঁধে দেয় এবং বলে তাকে খোঁজার জন্য। ইয়ারলিন তাকে খুঁজতে শুরু করলে মিয়া মনে মনে ভাবে ইয়ারলিনকে টাচ করার এটাই সুযোগ। ইয়ারলিন মিয়ার দিকে যেতে চায়, তখন পিছন থেকে জিও শব্দ করে ওঠে। তখন সে আবারও জিওর কাছে চলে যায়। এরপর তারা দুজন আবারও ইন্টিমেট হয়। মিয়া তখন খাটের নিচেই ছিল। এসব দেখে সে ভীষণ রেগে যায় এবং সকালে ইয়ারলিন চলে গেলে সে আবারও জিওকে থাপ্পড় মারতে চায়। জিও এবারও মিয়ার হাতটা ধরে ফেলে এবং বলে, এতে আমি কি করতে পারি? তুমি তো গত রাতে ওকে সিডিউস করতেই পারোনি, তাই তো আমি তোমাকে হেল্প করতে চেয়েছিলাম। মিয়া তখন বলে, তুমি একদমই তোমার মায়ের মতো হয়েছ। সেও একজনকে অন্যায়ভাবে সিডিউস করার জন্য মারা গেছে, আর তুমিও তাই করছো। এ কথা শুনে জিও খুবই রেগে যায় এবং মিয়ার গলা চেপে ধরে তাকে বলে, আমার মায়ের ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। তিনি একজন নিষ্পাপ মানুষ। তোমার মা ষড়যন্ত্র করে আমার মাকে মেরে ফেলেছে। মিয়া তখন জিওর হাত সরিয়ে তাকে একটি থাপ্পড় মারে এবং বলে, তুমি যদি ফার্দার এরকম কাজ করো তবে তোমাকে চাকরি থেকে একদম সরিয়ে ফেলবো। তখন মিয়ার একজন মেয়ে তাকে পাউডার দেখিয়ে বলে, এটি যদি জিওকে লাগিয়ে দেওয়া হয় তবে তার শরীরে অ্যালার্জিক রিয়াকশন হবে। মিয়া যখনই জিওকে সেই পাউডার লাগিয়ে দিতে যায়
তখনই দেখা যায় ইয়ারলিন চলে আসে। তাকে দেখে মিয়া এবং তার মেয়ের লুকিয়ে পড়ে। ইয়ারলিন সেখানে এসেছিল তার ব্যাজটা নেওয়ার জন্য, যা সকালে জিও ইচ্ছে করে তার কাছে রেখে দিয়েছিল। এরপর জিও তাকে তার ব্যাজটি দিয়ে দেয়। ইয়ারলিন জিওকে প্রশ্ন করে, তোমার মুখে কি হয়েছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? জিও কিছু বলতে যাবে তার আগে ইয়ারলিন মিয়াকে দেখে ফেলে এবং কিছুটা রেগে যায়। জিও তখন বলে, তুমি যা ভাবছো এরকম কিছুই নয়। তোমার ফিরে আসার খবর শুনে আমি তোমার কাছে যেতে যাচ্ছিলাম, আর তখনই ধাক্কা খেয়ে খাটের উপর পড়ে গিয়েছি। এজন্যই এমনটা হয়েছে। এরপর জিও তাকে আরো বলে, আজকে উপাসনালয়ে একটা অনুষ্ঠান হবে। তুমি তোমার কাজ তাড়াতাড়ি শেষ করে আমাকে সেখানে নিয়ে যেও। এয়ারলিন তাকে সময় মতো রেডি থাকতে বলে সেখান থেকে চলে যায়। এরপর মিয়া জিওকে বলে, তোমার কাছে তো সত্যিই সুপার পাওয়ার আছে। ইয়ারলিন ক্রাউড প্লেস পছন্দ করে না, সেখানে সে তোমার সাথে উপাসনালয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। জিও তখন বলে, এসব কিছুই তো আমি তোমার জন্যই করছি। এরপর রাতের বেলা তারা অনুষ্ঠানে যায়, কিন্তু জিও থাকে দাসী রূপে এবং মিয়া থাকে ইয়ারলিনের ওয়াইফ হিসেবে। মিয়া একটি ব্রেসলেট দেখিয়ে ইয়ারলিনকে বলে, এটি তার হাতে কেমন লাগবে? ইয়ারলিন তখন বলে, খুব সুন্দর লাগবে। এরপর সে দোকানদারকে সেটার দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে, আজকে অনেক সুন্দর একটি দিন। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তবে এগুলো ফ্রিতেই দিয়ে দিব। এরপর দোকানদার প্রশ্ন করলে মিয়া কিছুটা ঘাবড়ে যায়। জিয়া তখন দূর থেকে এ প্রশ্নের উত্তরটা দিয়ে দেয় এবং তার সাথে সাথে মিয়াও সে একই উত্তর দেয়। ইয়ারলিন এতে কিছুটা অবাক হয়। মিয়া তখন জিওকে বলে, কি দরকার ছিল তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার? এত সহজ প্রশ্নের উত্তর তো আমিই দিতে পারতাম। দোকানদার বলে, কংগ্রাচুলেশন, আপনি দুটো ব্রেসলেট জিতেছেন। এরপর মিয়া ইয়ারলিনকে বলে তাকে ব্রেসলেটটা পরিয়ে দেওয়ার জন্য। দোকানদার তখন বলে, আমার মনে হয় না আপনি এই ব্রেসলেটটি পরার জন্য সঠিক মানুষ। মিয়া বলে, আপনার ব্রেসলেটটি খুবই বাজে এবং ছোট। দোকানদার তখন বলে, আমার মনে হয় আপনার হাত একটু বেশিই বড়। এরপর সে জিওকে দেখিয়ে বলে, যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি ওনার হাতে পরিয়ে দেখতে পারেন। এরপর দেখা যায় সত্যি ব্রেসলেটটি জিওর হাতে খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। দোকানদার তখন বলে, দেখেছেন আমার ব্রেসলেটে কোনো প্রবলেম নেই। দোকানদার ও মিয়ার দোকানদার ও মিয়ার মধ্যে তখন কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিয়া ইয়ারলিনকে বলে দোকানদারকে অ্যারেস্ট করার জন্য। ইয়ারলিন তখন চুপ করে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে আসলে এই মেয়েটির মধ্যে কোনো রোগ আছে। মিয়া ব্যাপারটি বুঝতে পেরে ইয়ারলিনকে বলে, আমি আসলে হঠাৎ করে একটু বেশি রেগে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি আর কখনো এরকম হবে না। তখন একটা বাচ্চা ভুলবশত জিওকে ধাক্কা দেয়। ইয়ারলিন তাকে ধরে ফেলে আর তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিয়া তখন জিওকে সরিয়ে দিয়ে বলে, তুমি যদি মরতে না চাও তবে এসব কাজ আর করবে না। এরপর সে ইয়ারলিনকে বোঝাতে থাকে। ইয়ারলিন খুবই কনফিউজড হয়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বলে, এই মেয়েটির চোখ একদম তোমার মতো। মিয়া তখন বলে, তার চোখ আমার মতো হলেও আমি ওর থেকে অনেক বেশি সুন্দরী। এরপর জিও তার হাত থেকে ব্রেসলেটটি খুলে তাদেরকে সেটি দিতে চায়। তখন ইয়ারলিন বলে, এটা যেহেতু তোমার হাতে লেগেছে তাই তুমি এটা রাখো। কিন্তু মিয়া এতে রাজি না হয়ে জিওর হাত থেকে ব্রেসলেটটি নিয়ে নেয়। জিও নীল ডাউন হয়ে মিয়ার কাছে ক্ষমা চায়। মিয়া খুব রেগে গিয়ে তার নাটক বন্ধ করার জন্য বলে। ইয়ারলিন তখন জিওকে উঠিয়ে ব্রেসলেটটি দিয়ে বলে, আমি যেহেতু এটা তোমাকে দিয়েছি তার মানে আজ থেকে এটা তোমার। এরপর তারা বাড়ি ফিরে যায়। ইয়ারলিনের মেয়ে তার জন্য চা নিয়ে আসে এবং তার মন খারাপের কারণ জানতে চায়। সে বলে, আমি কিছুই বুঝতে পারছি না। আমার এক এক সময় আমার ওয়াইফকে এক এক রকম লাগে। আমি তার মধ্যে ডিফারেন্ট পার্সোনালিটি দেখতে পাই। অনেক সময় আমার কাছে তাকে এবং তার মেয়েটকে একই রকম লাগে। তখন তার মেয়েট তাকে সান্ত্বনা দিয়ে বলে, তারা দুজন অনেক বছর ধরে একসাথে আছে, তাদের মধ্যে এ কারণে অনেক মিল রয়েছে। মিয়া তখন বাহিরে থেকে ইয়ারলিনকে সরি বলে। সে ইয়ারলিনের রুমে ঢুকতে গেলে সোলজার তাকে আটকে দেয়। মিয়া তখন সোলজারের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এসব দেখে ইয়ারলিন আরো হতাশ হয়ে পড়ে।
ইয়ারলিনের মেয়েট তখন বাহিরে বেরিয়ে এসে মিয়াকে রুমে যাওয়ার জন্য বলে। মিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়ারলিন সোলজারকে তখন নির্দেশ দেয় মিয়ার মেইড অর্থাৎ জিওর উপর নজর রাখতে। কিছুক্ষণ পর মিয়ার মেইড এসে তাকে তার ডিজিজের জন্য মেডিসিন এনে দেয়। এটা দেখে মিয়া খুব খুশি হয় এবং বলে এখন তার ও ইয়ারলিনের মধ্যে জিও কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জিও রুমের বাইরে থেকে এসব দেখতে থাকে। মিয়া জিওকে দেখে বলে, তোমার জন্য ইয়ারলিন এখন আর আমার চেহারাও দেখতে চাইছে না। তুমি যদি আর আমাদের মধ্যে আসো তবে তোমায় আমি মেরে ফেলবো। জিও তখন বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। পরের সিনে দেখানো হয় ইয়ারলিনের মেইড এসে তাকে খবর দেয় আপনার ওয়াইফ আপনাকে ডেকে পাঠিয়েছে। ইয়ারলিন বাহিরে গিয়ে দেখে জিও অনেকক্ষণ ধরে বরফের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেক সময় ধরে ঠান্ডার ভেতরে দাঁড়িয়ে থাকার জন্য সে দুর্বল হয়ে পড়ে। তখন ইয়ারলিন তাকে ধরে ফেলে এবং তাকে কোলে নিয়ে সেখান থেকে ভেতরে চলে যায়। দূর থেকে মিয়া এসব কিছু দেখছিল আর ভাবছিল আজই শেষ দিন, ইয়ারলিন আর কখনোই তোমার কাছে আসতে পারবে না। এরপর থেকে যা করার আমিই করব। ইয়ারলিন জিওকে রুমে নিয়ে এসে তাকে একটি কম্বল দিয়ে জড়িয়ে রাখে যেন তার ঠান্ডা না লাগে। ইয়ারলিন তাকে প্রশ্ন করে, তুমি আমাকে বলনি কেন তোমার মেয়ের তোমার সাথে খারাপ ব্যবহার করে? জিও বলে, আমি কারো ওপর দোষ দিতে চাই না, আর আমি যদি কোনো দোষ করে থাকি তবে তা অন্যের ওপর চাপিয়ে দিতে আমি পছন্দ করি না। এরপর ইয়ারলিন খেয়াল করে জিও সেই ব্রেসলেটটি পরে আছে। সে তখন প্রশ্ন করে, এই ব্রেসলেটটি তোমার কাছে কিভাবে এলো? জিও বলে, এটি অনেক এক্সপেন্সিভ, তাই ও আমাকে দিয়ে দিয়েছে। ইয়ারলিন তখন আবার প্রশ্ন করে, কিন্তু ব্রেসলেটটি তোমার হাতে কি করে লাগলো? জিও বলে, আসলে তোমার সাথে ঝগড়া করে আমি দুদিন কিছুই খাইনি, এজন্য কিছুটা শুকিয়ে গেছি। এরপর ইয়ারলিন বলে, আমার কাছে মাঝে মাঝে তোমাকে অপরিচিত মনে হয়, আমি তোমার দুইটা পার্সোনালিটি দেখতে পাই। জিও প্রশ্ন করে, কোনটা তোমার পছন্দের? ইয়ারলিন উত্তর দেয়, ঠিক এখন যেভাবে আমার সামনে আসো সেটি। তখন সেখানে মিয়া তাদের জন্য খাবার দিতে আসে এবং এরকম অবস্থা দেখে সে রেগে সেখান থেকে চলে যায়। সে রুমে গিয়ে তার মেয়েটকে বলে, জিওকে মেরে ফেলার জন্য মেডিসিন তৈরি করো। কিছুক্ষণ পর মিয়ার মেয়েট জিওর জন্য চা নিয়ে আসে, কিন্তু জিওর কাছ থেকে চায়ের কাপটি পড়ে যায়। এরপর ইয়ারলিন জিওর প্রোটেকশনের জন্য একজন গার্ড রেখে দেয়। সে জিওকে বলে, আর 7 দিন পর আমার গ্র্যান্ডমায়ের জন্মদিন সেলিব্রেশনের জন্য তুমি প্রস্তুত হয়ে থেকো। জিও মনে মনে ভাবে এখন সময় এসেছে তার প্রতিশোধ নেওয়ার। এরপর জিও মিয়ার রুমে যায়। মিয়া তাকে বলে, এখন আর আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমার মেডিসিন চলে এসেছে। এটি বলে সে জিওকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলার জন্য জোর করে একটা মেডিসিন খাওয়ানোর চেষ্টা করে। জিও তাকে বাধা দেয়। এসব শব্দে সেখানে জিওর গার্ড চলে আসে। তাকে দেখে মেইড দ্রুত মুখটা ঢেকে ফেলে এবং মিয়ার মেইড বলে, তুমি এখানে পারমিশন ছাড়া কেন এসেছো? সে বলে, আমাকে ইয়ারলিনের ওয়াইফকে সেভ করার জন্য রাখা হয়েছে, এর জন্য আমি এখানে এসেছি। জিও তখন কিছুটা অসুস্থ বোধ করে। এটি দেখে মিয়ার মেইড তাকে আবারও সেই মেডিসিনটি অফার করে। গার্ড তখন মেডিসিনটি টেস্ট করে বুঝতে পারে এটি আসলে পয়জন। জিও বলে, ওরা তো জোর করে আমাকে এটি খাইয়ে দিয়েছে। এরপর তার শরীর আরো খারাপ হতে শুরু করে। তখন সেখানে ইয়ারলিন চলে আসে। তাকে দেখে মেয়ের তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। জিও বলে, আমি তোমাকে আমার মায়ের মতো দেখতাম, কিন্তু তুমি আমায় পয়জন কেন দিয়েছ? মেয়ের তাদেরকে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন ভয় পেয়ে মিয়া সেই মেইডের বিরুদ্ধে কথা বলে। ইয়ারলিন গার্ডকে নির্দেশ দেয় সেই পয়জনটি মেইডকে খাইয়ে দাও। মেইড তখন মিয়াকে অভিশাপ দিতে শুরু করে। এরপর সেখানে ডক্টর চলে আসে এবং জিওকে চেক করে বলে, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। এ কথা শুনে ইয়ারলিন খুবই খুশি হয়ে যায়, কিন্তু মিয়ার আগে আগুনের মতো জ্বলতে থাকে। জিও ইয়ারলিনকে বলে, আমার খুব ভয় লাগছে, আমি যদি এই বাচ্চাকে পৃথিবীতে না আনতে পারি। আমি কয়েকদিন ধরে খুব বাজে স্বপ্ন দেখছি আমার মতোই দেখতে কেউ একজন তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চাইছে, আর তুমি আমাকে চিনতেই পারছো না। ইয়ারলিন তখন তাকে সান্ত্বনা দিয়ে এবং আরো বেশি করে তার খেয়াল রাখার জন্য বলে সেখান থেকে চলে যায়।
বাহিরে বেরিয়ে এসে এয়ারলাইন গার্ডকে প্রশ্ন করে, মেইডের ব্যাপারে কিছু জানতে পেরেছ? গার্ড তখন বলে, 10 বছর আগে এই মেইডকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এছাড়া সে আর কিছুই জানতে পারেনি। এরপর দেখানো হয় মিয়ার সামনে জিও আবারও দাসী রূপে দাঁড়িয়ে আছে। মিয়া খুব রেগে গিয়ে জিওর কাছে সবকিছুর কৈফিয়ত চায়। জিও বলে, তোমার মেইড আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই সে শাস্তি পেয়েছে, এখানে আমার কিছুই করার নেই। সে আরো বলে, তুমি ভাবছো সে তোমাকে সুস্থ হওয়ার জন্য ওষুধ দিয়েছিল, কিন্তু এই ওষুধটি ধীরে ধীরে তোমার আরো বেশি ক্ষতি করত। তোমার যদি বিশ্বাস না হয়, তবে তুমি এয়ারলিনের সাথে আবারও একবার ট্রাই করে দেখতে পারো। এ কথা শুনে মিয়া রেগে গিয়ে তার দিকে চায়ের কাপ ছুঁড়ে মারে এবং বলে, নীল ডাউন হয়ে ক্ষমা চাও। কিন্তু সে প্রেগনেন্ট থাকার জন্য নীল ডাউন হতে রাজি হয় না। এতে মিয়া আরো রেগে যায় আর তার গলাটা চেপে ধরে। তখনই সেখানে ইয়ারলিনের গ্র্যান্ডমা চলে আসে এবং জিওর সাথে মিয়ার এমন আচরণে খুবই রেগে যায়। তিনি মিয়াকে কিছু উপদেশ দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন তার কাছ থেকে একটা লকেট পড়ে যায়। মিয়া সেটি উঠিয়ে নেয়। গ্র্যান্ডমা তখন বলে, এই লকেটটি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এরপর 10 বছর আগের সিন দেখানো হয়। ইয়ারলিনের গ্র্যান্ডমা খুব অসুস্থ অবস্থায় এক জায়গায় বসেছিল। তখন সেখানে জিওর মা তার জন্য কিছু খাবার নিয়ে আসে এবং তার যত্ন করে। সে যখন চলে যায়, তার কাছ থেকে লকেটটি পড়ে গিয়েছিল। গ্র্যান্ডমা তাকে অনেকবার ডাকলেও সে শুনতে পায়নি। তখন থেকেই লকেটটি তিনি যত্ন করে রেখে দিয়েছেন। লকেটটি দেখে মিয়া চিনতে পারে, কারণ এর বাকি অর্ধেকটা জিওর কাছে ছিল। সে বুঝতে পারে ঘটনাটি জিওর মায়ের। এরপর দেখানো হয় মিয়া একটা চিঠি লিখছে। সে চিঠিটি মেইডকে দিয়ে বলে সেটি একজনের কাছে দিয়ে আসার জন্য, এবং সে মনে মনে ভাবে এবার জিওর আর কোনো উপায়ই থাকবে না। কিছুক্ষণ পর ইয়ারলিন আসে এবং মিয়া তার কাছে যায়। এবারেও ইয়ারলিন মিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট শো করে না। সে যখন মিয়াকে স্পর্শ করে, তখন বুঝতে পারে তাকে কিছুটা মোটা লাগছে। এরপর সেখানে জিও আসে তাদেরকে চা দেওয়ার জন্য। জিওকে সে খুব খেয়াল করে দেখে আর ভাবতে থাকে জিওর ফিগার তার খুবই পরিচিত মনে হচ্ছে। মিয়া ব্যাপারটি বুঝতে পারে এবং এর জন্য জিওর উপর খুবই রাগারাগি করে। এরপর আবারও জিও মিয়ার মতো ড্রেস পরে ইয়ারলিনের কাছে যায়। ইয়ারলিন তাকে কিস করে বলে, তোমার এ অবস্থায় কিছুদিন বাবার বাসায় থাকা উচিত, আমি তোমাকে সেখানেই দিয়ে আসবো। এরপর তারা মিয়ার বাড়িতে যায়। ইয়ারলিন সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই মিয়া জিওর মুখে পাউডার ছুঁড়ে মারে। এতে জিও সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন সেখানে মিয়ার মা এবং একজন ওয়ার্কার চলে আসে। তাদের ওয়ার্কার জিওকে সেখান থেকে নিয়ে যায়। মিয়া তার মাকে বলে, আমি ওকে মেরে ফেলার জন্য ড্রাগ দিয়েছি। তার মা তখন বলে, কিন্তু এখন তুমি প্রেগনেন্সির ব্যাপারটা কি করবে? মিয়া বলে, আমি বলে দেব বাচ্চাটি মিসক্যারেজ হয়ে গেছে। এরপর মিয়া ছুরি নিয়ে জিওর কাছে যায় তার চেহারা নষ্ট করে দেওয়ার জন্য। জিও তখন মিয়ার হাতটা ধরে ফেলে। তখন দেখানো হয় জিও আসলে আগে থেকেই অ্যান্টি মেডিসিন খেয়ে নিয়েছিল, যার জন্য মিয়ার দেওয়া মেডিসিনে তার কিছুই হয়নি। মিয়া তখন ছুরি দিয়ে জিওকে আঘাত করতে যায়, কিন্তু জিও তার গলা চেপে ধরে এবং বলে, আজ তোমায় কেউ বাঁচাতে পারবে না, এমনকি তোমার মাও পারবে না। হঠাৎই বাইরে থেকে মিয়ার মায়ের পায়ের শব্দ শোনা যায়। জিও তখন দ্রুত মিয়ার ড্রেস পরে ফেলে এবং মিয়ার হাত পা বেঁধে ফেলে। মিয়ার মা নিজেই জিওকে নিজের মেয়ে মনে করে, আর জিও নিজেও মিয়ার মতোই অভিনয় করে এবং একজনকে বলে মিয়াকে আঘাত করার জন্য। এরপর সে মিয়ার মাকে নিয়ে রুমে চলে যায়। মিয়ার মা জিওকে তার মেয়ে মনে করে সব সিক্রেট বলে দেয়। এরপর দেখানো হয় সোলজার এসে ইয়ারলিনকে খবর দেয় জিও আসলে মিয়ারই ছোট বোন। ইয়ারলিনের তখন প্রথম রাতে জিওর বলা স্বপ্নের কথা মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে জিও আসলে তার নিজের গল্পই বলছিল। এদিকে মিয়ার মা জিওকে মারার জন্য সব প্ল্যান তাকে বলে দেয়। সবকিছু শুনে জিও রিভিল করে দেয় আসলে সে মিয়া নয় বরং জিও। মিয়ার মা তখন প্রচুর ঘাবড়ে যায় এবং রিয়াক্ট করতে শুরু করে। জিও তখন তাকে নিজের মেয়ের কথা চিন্তা করার জন্য বলে। কিছুক্ষণ পর সেখানে ইয়ারলিন চলে আসে। জিওকে দেখা মাত্রই সে তাকে জড়িয়ে ধরে। জিও তাকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমি এবং আমার বাচ্চা একদম ঠিক আছি।
ইয়ালিন তখন জিওকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিয়ার মাকে দেখা যায়। সে নিজের মেয়েকে চিনতে না পারার জন্য মিয়ার কাছে ক্ষমা চাইছিল। ঠিক তখনই মিয়া দেখতে পায় ইয়ারলিন জিওকে কোলে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সে আরো বেশি রেগে গিয়ে তার মায়ের উপর চিৎকার করতে থাকে এবং তাকে বলে যে তাকে টর্চার করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তার মা তাকে কথা দেয় সে জিওর উপর এ ঘটনার প্রতিশোধ নিবে। কিছুক্ষণ পর দেখা যায় ইয়ারলিন মিয়ার ফ্যামিলির ওয়ার্কারকে ধরে নিয়ে এসেছে, যে জিওকে সেন্সলেস অবস্থায় নিয়ে গিয়েছিল। সে জিওকে একটি গান দিয়ে বলে তাকে নিজের হাতে শাস্তি দাও। জিও গান চালানোর চেষ্টা করে কিন্তু সে জানে না কিভাবে গান শুট করতে হয়। ইয়ারলিন নিজ হাতে জিওকে গান চালানো শিখিয়ে দেয় এবং ওয়ার্কারকে মেরে ফেলে। নিজের প্রতি ইয়ারলিনের এত কেয়ার দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে মিয়ার বাবা সবকিছুর জন্য মিয়ার মাকেই দোষ দিতে থাকে। মিয়ার মা তখন তার হাজবেন্ডকে ব্যাপারটা বুঝিয়ে বলে। তাকে শান্ত করে সে জিওকে মেরে ফেলার পরামর্শ দেয়। তখন সেখানে লুমেন নামের একটি ছেলে আসে এবং তাদেরকে বলে, আমি তোমাদের এ কাজে সাহায্য করব। মিয়ার বাবা এর কারণ জানতে চায়। লুমেন তখন বলে, আমি ওই ফ্যামিলিতে ইয়ারলিনকে সব থেকে বেশি ঘৃণা করি। ওর জন্য আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সে আরো বলে, আমি আপনাদের এ কাজে সাহায্য করব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। সবকিছুর পর ইয়ারলিনকেও মেরে ফেলতে হবে। মিয়ার বাবা এই শর্তে রাজি হয়। এর পরের সিনে দেখা যায় জিও খুব এক্সাইটেড হয়ে তার রুমের দরজাটা খোলে, কিন্তু দরজা খুলেই সে লুমেনকে দেখতে পায়। লুমেন জিওর রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর মিয়াও সেই রুমে আসে। জিও সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখনই লুমেন তার মুখে টিস্যু দিয়ে চেপে ধরে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর লুমেন মিয়াকে বলে জিওর সাথে ড্রেস এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য। এরপর দেখা যায় ইয়ারলিন একজন সোলজারের সাথে কথা বলছে। তখন মিয়া জিওর ড্রেস পরে ইয়ারলিনের কাছে এসে তার হাত ধরে। ইয়ারলিন তাকে বিদায় জানিয়ে কাজে বেরিয়ে পড়ে। সে তার সোলজারকে নির্দেশ দেয় সবকিছুর উপর নজর রাখার জন্য। ইয়ারলিন বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। এদিকে দেখা যায় লুমেন জিওকে কিডন্যাপ করে একটি জায়গায় আটকে রেখেছে। জিওর সৌন্দর্য দেখে তার অনেক ভালো লেগে যায়। সে তখন জিওর চোখ বেঁধে দেয়। ঠিক তখনই সেখানে ইয়ারলিন তার কিছু সোলজার নিয়ে চলে আসে। এ অবস্থা দেখে লুমেন জিওর মাথায় বন্দুক ধরে ফেলে। ইয়ারলিন তখন লুমেনকে বলে, তোমার যা বলার আমাকে বলো, কিন্তু জিওকে ছেড়ে দাও। লুমেন তখন সব সোলজারদের বন্দুক নিচে নামানোর জন্য বলে। সোলজাররা তার কথা মতো বন্দুক নামিয়ে ফেলে। লুমেন তখন ইয়ারলিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জিওকে মেরে ফেলতে চায়, কিন্তু ইয়ারলিন তাকে অনুরোধ করে বলে, তোমার যা করার আমার সাথে করো। এ কথা শুনে লুমেন ইয়ারলিনের দিকে বন্দুক তাক করে। সে ইয়ারলিনের উপর গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু তার বন্দুক থেকে কোনো গুলি বের হচ্ছিল না। ইয়ারলিন তখন লুমেনকে আঘাত করে জিওর বাঁধন খুলে দেয়। পেছন থেকে লুমেন আরো একটি বন্দুক নিয়ে ইয়ারলিনকে মারার চেষ্টা করে, কিন্তু বন্দুকের গুলি জিওর কানের দুলের সাথে লাগে, যার কারণে তারা দুজনই বেঁচে যায়। এরপর ইয়ারলিন এবং লুমেনের ভিতর ফাইট শুরু হয়। লুমেন ইয়ারলিনকে আটকে ফেলে। এটা দেখে জিও বন্দুক উঠিয়ে লুমেনকে গুলি করতে যায়। সে মনে করতে থাকে ইয়ারলিন তাকে কিভাবে বন্দুক চালানো শিখিয়েছিল। জিও ওকে গুলি করে দেয়। ইয়ারলিন তখন লুমেনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জিওকে জড়িয়ে ধরে। জিও তখন কাঁদতে কাঁদতে তার সব সিক্রেট রিভিল করে দেয়। সে বলে সে আসলে মিয়া নয় বরং জিও। ইয়ারলিনেতে একটুও রাগ না হয়ে জিওকে আবারও জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। জিও তখন বলে, আমি যদি মিয়ার ফ্যামিলিকে মেরে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তবে কি তুমি আমায় সাহায্য করবে? ইয়ারলিন বলে, আমি সবসময় তোমার পাশে থাকব। এরপর তারা দুজন একসাথে মিয়াদের বাড়িতে যায়, যেখানে দেখা যায় মিয়া তার বাবা মাকে বলছে, তোমরা চিন্তা করো না, জিও মারা গিয়েছে, এখন থেকে ইয়ারলিন শুধুই আমার। তখন সেখানে ইয়ারলিনের গ্র্যান্ডমা চলে আসে। তাকে দেখা মাত্রই মিয়া প্রশ্ন করে ইয়ারলিন কোথায় আছে। তার গ্র্যান্ডমা কিছু বলার আগে সেখানে ইয়ারলিন চলে আসে। মিয়া দৌড়ে তার কাছে যায়, কিন্তু ইয়ারলিন তাকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে জিও এন্ট্রি নেয়। সবাই তাকে দেখে শকড হয়ে যায়। গ্র্যান্ডমা প্রশ্ন করে, এসব কি হচ্ছে?
জিও তখন বলে মিয়া ইয়ারলিনের ওয়াইফ হওয়ার অভিনয় করছে। মিয়া তখন কাঁদতে কাঁদতে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু জিও বলে আমার সাথে ইয়ারলিনের বিয়ে হয়েছে, তার বাচ্চা আমার গর্ভে, তাহলে তুমি কিভাবে তার ওয়াইফ হও? মিয়া কিছু বলতে যাবে তখন ইয়ারলিন তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। সে তার বাবার হাত ধরে বলে জিও এখানে আমি হওয়ার অভিনয় করছে, তোমরা কিছু একটা করো। জিও তখন তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি নিশ্চয়ই জানো কে আসল আর কে নকল। তার বাবা কিছুটা ভয় পেয়ে মিয়ার হাত ছাড়িয়ে দিয়ে জিওর পক্ষ হয়ে কথা বলে, এমনকি তার মাও একই কাজ করে। তখন সোলজার এসে মিয়াকে সেখান থেকে নিয়ে যায়। ইয়ালিন তখন বলে ও সত্যি ওনাদের মেয়ে মিয়া, কিন্তু আমার ওয়াইফ নয়, আমার ওয়াইফ তো জিও। এ কথা শুনে মিয়ার বাবা মা অবাক হয়ে যায়। এরপর সোলজার লুমেনকে নিয়ে আসে এবং ইয়ারলিনকে সবকিছু খুলে বলে। তার গ্রান্ডমা তখন নিজের ভাইকে মারার চেষ্টা করার জন্য লুমেনকে শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। এ সময় তার হাত থেকে লকেটের অর্ধেক অংশটা পড়ে যায়। জিও সেটা উঠিয়ে বলে এটা তো আমার লকেট। এরপর সে গ্রান্ডমাকে নিজের মায়ের কথা বলে এবং জানায় এর বাকি অর্ধেক অংশ তার মা হারিয়ে ফেলেছিল। গ্রান্ডমা তখন বুঝতে পারে জিয়া তার মেয়ে, যে একসময় তার প্রাণ বাঁচিয়েছিল। জিও কাঁদতে কাঁদতে তার মায়ের সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে ইয়ালিনের গ্রান্ডমা তখন তাদের সবাইকে শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। এভাবেই জিওর প্রতিশোধ নেওয়াটা সফল হয়। গ্রান্ডমা খুশি হয়ে জিওর উপর তার ফ্যামিলির দায়িত্ব তুলে দেয়। সবশেষে ইয়ালিন বলে এখন আর তোমার আর আমার মধ্যে কোনো বাধা থাকলো না, এখন শুধু আছি আমি, তুমি আর আমাদের বাচ্চা। আর দুজনেই তখন একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন আরো ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।